হ্যালো এসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর্ট সলিউশন একাডেমি। আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডি এর সেট নাম্বার 37 আমরা সলভ করবো, যেটা আমাদের প্র্যাকটিস সেট হয়। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। 4 জন পুরুষ এবং 6 জন মহিলা একত্রে একটি কাজ 8 দিনে করে, আবার 3 জন পুরুষ এবং 7 জন মহিলা একই কাজ একত্রে 10 দিনে করে। তাহলে 10 জন মহিলা কাজটি কত দিনে করবে? দেখো 4 জন পুরুষ, তাহলে 4টে ম্যান এবং মানে প্লাস 6 জন মহিলা একত্রে একটা কাজ কদিনে করে? একত্রে একটা কাজ 8 দিনে করে। সমান সমান এই কাজটাই 3 জন পুরুষ প্লাস 7 জন মহিলা কয় দিনে করে? এই কাজটা 10 দিনে করে। ঠিক আছে, আচ্ছা এটাই আমাদের টোটাল ওয়ার্ক হয়ে যায়। এই যেহেতু এটাই আমাদের টোটাল ওয়ার্ক হয়, এখানে আমরা কিছু কাটাকাটি করব না, নিচের লাইনে কাটাকাটি করব। দেখো 8কে কেটে 4 করা যায়, 2 দিয়ে কাটলাম। 10কে কেটে 5 করা যায়, 2 দিয়ে করলাম। ঠিক আছে, তাহলে 4 দিয়ে এটাকে গুণ করি। 4 4 16m প্লাস 4 6 24w ইকুয়াল টু কত? ইকুয়াল টু 5-এর সাথে গুণ করো, 3 5 15m প্লাস 5 7 35w হয়ে গেল। এবার মুছে দাও এগুলো। 15টাকে বাঁ দিকে নিয়ে এসি, 16m থেকে 15m বাদ দিলে একটা m পড়ে থাকে, সমান সমান 24টাকে ডান দিকে নিয়ে যাই, 35 থেকে 24 বাদ দিলে 24 25 35 11w পড়ে থাকে। তাহলে m/w কত হয়ে গেল? 11/1। মানে মহিলা না, এম দে ম্যান, পুরুষের এফিসিয়েন্সি যদি আমার 11 ইউনিট পার ডে হয়, মহিলার এফিসিয়েন্সি 1 ইউনিট পার ডে। ঠিক আছে, এবার আমরা এই লাইনটা মুছে দিই, এই লাইনটা মুছে দিই। আমরা এখান থেকে টোটাল ওয়ার্ক বের করব। তোমরা চাইলে এটা থেকেও বাড়িতে হোমওয়ার্কে করে নিও, এটা থেকেও টোটাল ওয়ার্ক বের করে দেখো যে এক হচ্ছে কি হচ্ছে না। আমরা বাদিকেটা থেকে বের করি। 4m, m এর ভ্যালু কত? একটা পুরুষ 11টা কাজ করে, তাহলে 4টে পুরুষ 4 × 11 44টা কাজ করবে। যোগ 6w, একজন w মানে একটা মহিলা একদিনে একটা কাজ করে, 6 জন 6টা কাজ করবে, ইন্টু 8। তাহলে 44 আর 6 কত হয়ে যায়? 50। 50 ইন্টু 8 হলো আমার টোটাল ওয়ার্ক। এটা মুছে দিই, এটা মুছে দিই, এগুলো মুছে দিই। 50 ইন্টু 8 হয়ে গেল আমার টোটাল ওয়ার্ক। তোমরা এদিক থেকে বের করে দেখো যে 50 ইন্টু 8 হচ্ছে কি হচ্ছে না। ওকে, মানে 5 আর 40 400 আসছে কি আসছে না, তোমরা ডান দিক থেকে বের করে দেখো। এইবার এই টোটাল কাজটা 10 জন মহিলা করবে। একটা মহিলা একদিনে একটা কাজ করে, তাহলে 10 জন মহিলা একদিনে 10টা কাজ করবে। 10টা কাজ যদি একদিনে করে, তাহলে এই টোটাল কাজটা কত দিনে করবে? বাই 10 দিনে। 0 0 কেটে গেল, 5 8 কত? 40 দিনে। তাহলে সঠিক উত্তর অ্যান্সার কি করো? 40 দিন, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট। একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সে মোট কত টাকা আছে? আমাকে 384টা মুদ্রা বলে দিয়েছে, আবার মুদ্রার সংখ্যার অনুপাত এটা বলে দিয়েছে। ওকে, দেখো সবার ফার্স্ট কথা, আমরা ধরে নিচ্ছি 1 টাকার মুদ্রা আছে 2 ইউনিট, 50 পয়সার মুদ্রা আছে 3 ইউনিট, 25 পয়সার মুদ্রা আছে 7 ইউনিট। তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল আমার 12 ইউনিট বা 12টি মুদ্রা আছে আমরা বলতে পারি। এর ভ্যালু কোশ্চেনে 384টি বলে দিয়েছে। তাহলে একের ভ্যালু কত? 12 দিয়ে ভাগ করো, 3 × 36, 12 × 24, একের ভ্যালু 32। তাহলে 1 ইউনিটের ভ্যালু 32। তাহলে আমার কাছে 2:3:7 আছে। তাহলে 2 এর ভ্যালু কত হবে? 32 × 2। 3 এর ভ্যালু কত হবে? 32 × 3। আর 7 এর ভ্যালু কত হবে? 32 × 7। এতগুলো আমার মুদ্রা আছে। কিসের কিসের মুদ্রা আছে? এটা আছে 1 টাকা, এটা আছে 50 পয়সা, এটা আছে 25 পয়সার মুদ্রা। হলো? আচ্ছা, 1 টাকার মুদ্রা যদি 32 × 2 হয়, 1 টাকার মুদ্রা যদি 32 × 2 হয়, তাহলে ক টাকা হচ্ছে? 32 × 64 টাকা হচ্ছে। এবার আমরা বাদিকে করছি। 32 × 3 যদি 50 পয়সার মুদ্রা হয়, তাহলে ক টাকা হচ্ছে? 50 পয়সা মানে হাফ টাকা, 1/2 টাকা। এতগুলো হাফ টাকা আছে, তাহলে মোট কত টাকা হচ্ছে? 2 দিয়ে করি, 16 2 32, 3 × 48 টাকা। লাস্ট আমার কি? 32 × 7টা আমার 25 পয়সা আছে। আচ্ছা, 25 পয়সা মানে 1/4 টাকা। তাহলে এতগুলো যদি 1/4 টাকা হয়, মোট ক টাকা? এত টাকা আছে। 4 দিয়ে 4টা 32, 7 আর 56, টোটাল আমার 56 টাকা হলো। তাহলে মোট যখন আমার বাক্সে মোট টাকার কথা বলেছে, তাহলে সব কটাকে যোগ করব। এগুলো দাগটা মুছে দিই। তাহলে 6 আর 8 14, 6 6 12 13 14, 14 আর 4 কত? 18 আর 8। যেহেতু ইউনিট ডিজিট 8 চলে আসলো, আমাকে আর কিছু চেক করার দরকার নেই, বি অপশনটা কারেক্ট অ্যান্সার। কারণ এখানেই শুধু ইউনিট ডিজিট 8 আছে। প্রথমে 0 আছে, হবে না। 6 আছে, হবে না। 0 আছে, হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর আমাদের হলো 1 নম্বর অপশন। তাও আমরা একবার চেক করে নিই। 6 আর 8 14 আর 4 18, 8 হাতে থেকে 1, 6 আর 4 10, আর 5 15, আর 1 কত? 16। তাহলে হয়ে গেল আমাদের কত? 168। ঠিক আছে,
নেক্সট 40% অফ 820 যোগ 60% অফ 390 মাইনাস 511 সমান সমান 49 যোগ কোশ্চেন মার্ক। আচ্ছা পার্সেন্টেজ মানে নিচে 100, তাহলে নিচে দুটো জিরো, ওই দুটো জিরোর সাথে 40-এর জিরো আর 820 জিরো কাটা যায়, এই পার্সেন্টের সাথে 60-এর জিরো 39 390 জিরো কাটা যায়, তাহলে পড়ে থাকলো 4 × 82 প্লাস 6 × 39 মাইনাস 511, 49টাকেও বাদিকে নিয়ে আসি, মাইনাস 49 সমান সমান কোশ্চেন মার্ক। আচ্ছা এটা আমরা ইউনিট ডিজিট দিয়ে দেখি তো করা যায় নাকি। 4 দুগুণি 8, 6 নং 54, তাহলে 8 আর 4 12, ইউনিট ডিজিট 2, আর এখানে 9 আর 1 10 মানে 0, তাহলে যখন মাইনাস করব 2 থেকে 0 বাদ দিলে ইউনিট ডিজিট 2 আসার কথা, তাহলে সঠিক উত্তর ডি অপশন। ঠিক আছে, চলো চেক করি একবার, আমরা তো ইউনিট ডিজিট করলাম, একবার আমরা চেক করে নিই যে ঠিক আছে নাকি ভুল আছে। 4 দুগুণি 8, 4 32, তার সাথে যোগ হবে 6 নং 54, 5 3 6 18 19 20 21 22 23, 8 আর 4 12, 3 আর 2 5 আর 6, 3 আর 2 5, 561 থেকে যদি 511 মাইনাস করি তাহলে 51 পড়ে, 51 থেকে যদি 49 মাইনাস করি 2 আসে, তাহলে এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোন একটি সংখ্যার 31% যদি 400, আচ্ছা কোনো একটি সংখ্যার হবে, কোনো একটি সংখ্যার 31% যদি 46.5 হয় তবে সংখ্যাটি কত হবে। সংখ্যাটা ধরে নিচ্ছি x, তার 31% মানে 31/100, এটা কত, এটা 46.5, দশমিক তুলি নিচে 10 আসে, 0 0 কাটলো, 31 দিয়ে করলে 31 একে 31, 155, 5 একে 5, 3 5 15 15, তাহলে এই 15 আর নিচে 10 গুণ হয়ে গেল 150, তাহলে সঠিক উত্তর সংখ্যাটা 150, 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট দুই ব্যক্তির মোট মাসিক আয় 7,500 টাকা, তারা তাদের আয়ের যথাক্রমে 90% এবং 80% ব্যয় করে, যদি তাদের মাসিক সঞ্চয়ের অনুপাত 3:4 হয় তবে তাদের মাসিক আয় কত হবে। আচ্ছা 7,500 টাকে আমি দুই ব্যক্তির আয়, একজনের আয় x টাকা, একজনের আয় y টাকা আমি বলে দিলাম, হলো। আচ্ছা প্রথম যে মানুষ x টাকা যার আয় সে 90% টাকা ব্যয় করে, তাহলে x যদি 90% টাকা ব্যয় করে তাহলে সঞ্চয় কত করবে, এ 10% টাকা সঞ্চয় করবে। এর সাথে অনুপাত বের করব দ্বিতীয় জনের, দ্বিতীয় জন 80% আমার টাকা ব্যয় করছে, তাহলে 20% টাকা সঞ্চয় করবে। এদের সঞ্চয়ের অনুপাত 3/4 বলে দিয়েছে, তাহলে পার্সেন্ট কেটে গেল, 0 দিয়ে 0 কেটে গেল, 2 দিয়ে 2 দুগুণি 4, তাহলে x এর ভ্যালু যদি 3 ইউনিট হয় y এর ভ্যালু 2 ইউনিট, x এর ভ্যালু 3 ইউনিট হলে y এর ভ্যালু 2 ইউনিট, তাহলে দুজনে মিলে ক টাকা ইনকাম করছে, 3 আর 2 5 ইউনিট টাকা ইনকাম করছে, আর দুজনের মিলিত আয় আমার 7,500 টাকা বলেছে, তাহলে 5 এর ভ্যালু যদি 7,500 টাকা হয় তাহলে 1 এর ভ্যালু কত, 1500 টাকা হবে, তাহলে 1 এর ভ্যালু 1500 হলে 3 এর ভ্যালু 3 15 45, 4,500 টাকা। এবার দেখো আবার 2 এর ভ্যালু বের করতে পারি, যে 2 এর ভ্যালু কত, 15 2 30, 3,000 টাকা, কিন্তু 2 এর ভ্যালুটা বের করার দরকার নেই। কেন দরকার নেই, প্রথমে 4,500 নেই, পরে 4,500 নেই, পরে 4,500 নেই, শুধু ডি অপশনেই 4,500 আছে, তাহলে ওই অপশনটাই একমাত্র কারেক্ট অ্যান্সার হবে, আর কোনোটা হবে না। কেউ যদি ভাবো না আমি 3 এর ভ্যালু কেন বের করবো, আমি 2 এর ভ্যালু বের করব, যখন 2 এর ভ্যালু বের করবো, এবার দেখো তাহলে 2 এর ভ্যালু কত, 3,000 টাকা, প্রথমে 3,000 নেই, পরে 3,000 নেই, এখানেও 3,000 নেই, এখানেই শুধু 3,000 আছে, তাহলে এটা কারেক্ট অ্যান্সার। যে কোনো একটা বের করলেই তুমি অটোমেটিক আরেকটা এমনি বেরিয়ে যাচ্ছে তোমার, কারণ অপশন ওরম ভাবেই দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট একটি শ্রেণীর 12 জন ছাত্রছাত্রীর গড় উচ্চতা 180 সেন্টিমিটার, তবে শিক্ষক সহ শ্রেণীর ছাত্রছাত্রীদের গড় উচ্চতা কমে হয় 179 সেন্টিমিটার, তাহলে শিক্ষকের উচ্চতা কত। 12 জন ছাত্রছাত্রীর গড় উচ্চতা 180 সেন্টিমিটার, শিক্ষক সহ 13 জনের গড় উচ্চতা 179 সেন্টিমিটার, 180 থেকে 179 হয়েছে, কত কমেছে, গড়ে আবার 1 সেন্টিমিটার কমেছে। 13 জনের গড়ে যদি 1 সেন্টিমিটার কমে তাহলে 13 জনের সমষ্টিতে 13 1 13 সেন্টিমিটার কমেছে। এই 13 সেন্টিমিটার কেন কমলো, কারণ যে শিক্ষক এসছে সে নিশ্চয়ই 13 সেন্টিমিটার কম উচ্চতা নিয়ে এসেছে, আসার কথা ছিল 180 নিয়ে, এসেছে কত, 13 কম নিয়ে, তাহলে মাইনাস করে দাও, 7 আর 3 10 2, 167 সেন্টিমিটার নিয়ে শিক্ষক এসেছে, তাহলে শিক্ষকের উচ্চতা কত, 167 সেন্টিমিটার। ওকে, নেক্সট 600 টাকার সরল সুদে 5 বছরে 720 টাকা হয়, 600 টাকার সরল সুদে 5 বছরে 720 টাকা হয়, যদি বার্ষিক সুদের হার 3% বৃদ্ধি পায় তবে ওই টাকা 5 বছরে কত টাকা হবে।
ফার্স্টে 600 টাকা, 600 টাকা 5 বছরে গিয়ে 720 টাকায় পরিণত হচ্ছে। এটা প্রিন্সিপাল, এটা টাইম, এটা অ্যামাউন্ট। 600 টাকা আমি ইনভেস্ট করছি, 5 বছরের জন্য ইনভেস্ট করছি নির্দিষ্ট একটা রেট অফ পার্সেন্টে, আমি 5 বছর পরে গিয়ে 720 টাকা পাচ্ছি। এবার কথা, যদি আমি সুদের হার বাড়াই, যদি আমি এক্সট্রা সুদের হার বাড়াই, ধরো প্রতি বছর আমি 1% করে বাড়িয়েছি, তাহলে প্রতি বছর 600 টাকার 1% করে বেশি পাবো। কিন্তু এই যে 720 টাকা, এটা তো কনস্ট্যান্ট, এটা তো পাবেই পাবে। আমি যখন এক্সট্রা কোনো রেট অফ পার্সেন্ট বাড়িয়েছি, সুদের হার বাড়িয়েছি, ওটা আমি এক্সট্রা পাবো, কিন্তু যেটা আগে পাচ্ছিলাম সেটা তো আমি পাবোই পাবো, তাই তো? এইবার দেখো, যদি বার্ষিক সুদের হার 3% বৃদ্ধি পায়, তাহলে 3% আমি বার্ষিক বেশি পাচ্ছি। 600 টাকা 3% কত? 3×6 = 18 টাকা। 18 টাকা আমি প্রতি বছর বেশি পাবো, তাই 3% বেশি পাচ্ছি মানে প্রত্যেক বছর 18 টাকা 18 টাকা করে বেশি পাবো। তাহলে 5 বছরে মোট কত টাকা বেশি পাবো? 18 গুণ 5 মানে 5×8 = 90 টাকা বেশি পাবো। তাহলে আগে আমি পাচ্ছিলাম 720, এখন আমি 90 টাকা বেশি পাবো। তাহলে মোট আমি এখন কত পাবো? 810 টাকা পাবো। ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার ডি অপশনটা সঠিক উত্তর। বুঝতে পেরেছো? চলো নেক্সট। নেক্সট আছে এরকম অঙ্কটা, √324 বাই আবার 81 যোগ আবার √324 বাই আবার 81। আচ্ছা, এটা অনেকেই ফার্স্টে যাদের ধরো স্কোয়ার কিউব এগুলো মুখস্থ আছে, ডিরেক্টলি বলে দেবে যে 324 আছে, রুটের বাইরে আসলে 18 হবে, 81টা রুটের বাইরে আসলে 9 হবে, এটা ডিরেক্ট বলে দেবে। কিন্তু এর থেকেও শর্টকাটে আমরা কি করে করব দেখো, 81কে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে 4 × 1 = 4, 4টা 32 হচ্ছে 324। তাহলে এটাকে একবারই তো কেটে এখানে 4 করতে পারি, এটাকে কেটেও 4 করতে পারি। 4 রুটের বাইরে আসলে 2 হবে, 4 রুটের বাইরে আসলে 2 হবে, তাদের যোগফল 2 আর 2 কত? 4। এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, এ এবং বি স্থানের মধ্যে দূরত্ব 55 কিলোমিটার। এ এবং বি স্থান থেকে দুজনে যথাক্রমে 12 কিমি প্রতি ঘন্টা এবং 10 কিমি প্রতি ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে ধাবমান হলো। কত সময় পরে তাদের মধ্যে ব্যবধান 11 কিলোমিটার হবে? এখানে এ আছে, এর থেকে 55 কিলোমিটার দূরে বি আছে, এটা 55 কিলোমিটার দূরত্ব। এ যাচ্ছে 12 কিমি পার ঘন্টা গতিবেগে, বি যাচ্ছে 10 কিমি পার ঘন্টা গতিবেগে। ঠিক আছে, কত সময় পরে ধরো এখান থেকে এ এখানটা এসছে, আর বিও ধরো এখান থেকে এখানে বি এসছে, তাহলে এইটুকুনি দূরত্ব কখন 11 কিলোমিটার হবে? ওকে, কখন এদের মধ্যবর্তী দূরত্ব 11 কিলোমিটার হবে? দেখো 55 কিলোমিটারের মধ্যে 11 কিলোমিটার মধ্যবর্তী দূরত্ব আছে, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব, এটা যদি এক্স কিলোমিটার ধরি, এটা যদি ওয়াই কিলোমিটার ধরি, টোটাল এক্স প্লাস ওয়াই আমার কত? 55 - 11 মানে 44 কিলোমিটার। তাহলে ওরা দুজনে মিলে 44 কিলোমিটার পথ অতিক্রম করেছে। এ এতটা এসছে, বি এতটা এসছে, তাহলে দুজনে মিলে 44 কিলোমিটার পথ গেছে। আচ্ছা, দুজনে মিলে 1 ঘন্টায় কত পথ যায়? এ যায় 12 কিলোমিটার, বি যায় 10 কিলোমিটার, টোটালে দুজনে মিলে 1 ঘন্টায় 22 কিলোমিটার যায়, তাই তো? 10 × 10 = 20, 22। তাহলে ওরা 1 ঘন্টায় 22 কিলোমিটার যায়, তাহলে 44 কিলোমিটার যেতে তাদের এক করতে কত সময় লাগবে? 2 ঘন্টা লাগবে। 22 × 2 = 44। তাহলে কত সময় পর তাদের মধ্যবর্তী দূরত্ব 11 কিলোমিটার হবে? 2 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব 11 কিলোমিটার হবে। বুঝতে পারলাম? অনেকে এই অঙ্ক রিলেটিভ স্পিড দিয়ে করায়, কিন্তু রিলেটিভ স্পিড মানে দরকার নেই, এটা বেসিক্যালি রিলেটিভ স্পিডই বের করলাম, কিন্তু বোঝার ক্ষেত্রে একটুখানি কনফিউশন হয়ে যায় রিলেটিভ স্পিড দিয়ে এটা করলে অনেকের ক্ষেত্রে। ঠিক আছে, আর যারা হ্যাঁ মোটামুটি তোমরা একটু অ্যাডভান্স আছো, তারা তো রিলেটিভ স্পিড একবারে বলে দেবা। যারা একটু অ্যাডভান্স অঙ্ক জানো তারা কি করবা? ডিরেক্ট করবা, 55 কিলোমিটার দূরত্ব, 11 কিলোমিটার ব্যবধান রাখতে হবে, 44 হবে, 44 যাচ্ছে তাদের রিলেটিভ স্পিডে, একবারে বের করবা। তাহলে 44/22, তাহলে আমার 2 ঘন্টা পর দূরত্বটা এটা হবে, একবারে বের করে দেবা, বি অপশনটা। ওকে, নেক্সট, যে বার্ষিক সুদের হারে 4,750 টাকা 4 বছরে সুদে আসলে 6,650 টাকা হয়, সেই বার্ষিক সুদের হারে কত বছরে 85,000 টাকা সুদে আসলে 1,06,250 টাকা হবে? দেখো, আমি 4,750 টাকাকে কোনো একটা সুদের হারে 4 বছর রেখেছিলাম, 4 বছর পরে সুদে আসলে 6,650 টাকা ফেরত পেয়েছি। সুদ ক টাকা পেয়েছি? সুদে আসল থেকে আমি আসলটা মাইনাস করে দেবো, 0,0,7 3 আর 6 9, এটা 1900 টাকা সুদ পেয়েছি। 4 বছরে 1900 টাকা পেয়েছি, তাহলে বছরে কত পাবো? 1900 ভাগ 4, 4 4 16 30, 4 7 28 20, 4 5 20, 475 টাকা আমি বছরে পাবো। দেখো অঙ্কটা কতটা সিম্পল তুমি ভাবো, 4,750 টাকা ইনভেস্ট করে বছরে 475 টাকা সুদ পাচ্ছি।
4750-এর 475 কত পার্সেন্ট? 10%। কারণ দেখো একটা জিরো কাটলেই এটা চলে আসছে, তার মানে 10 দিয়ে ভাগ করলেই চলে আসছে, তাহলে 10% আমি সুদ পাচ্ছি। এইবার আমি বাদ দিয়ে দিই, এইবার অঙ্কটা খুব সোজা হয়ে গেল যে আমি 10% সুদ পাচ্ছি। ওকে, এইবার আমি এত টাকা রেখে এত টাকা করব, ক টাকা সুদ হচ্ছে একবার দেখি। 106250, এটা থেকে মাইনাস করবো 85000, 052, 5 আর 1 6 8 2, 21250 টাকা। 21250 টাকা পেতে হবে। আচ্ছা, বছরে আমি কত পাবো? বছরে আমি পাবো 85,000 টাকা 10%। 10% মানে 8,500 টাকা। এইবার আমরা অ্যাপ্রক্সিমেশন লাগাবো, 8,500 টাকা পাচ্ছি, তাহলে 2 বছরে কত পাবো? আমি যদি 8,500-কে 9,000 টাকাও ধরে দিই, 9 দুগুণে 18,000 টাকা পাবো, তাহলে 21,250 টাকা পাচ্ছি না, তাহলে 1 নাম্বার অপশনটা হবে না। 2 নাম্বার অপশন আছে 2 ইন্টু হাফ আছে, হাফ দিয়ে আমি গুণটা আমি করতে চাইছি না, এখন একটুখানি কমপ্লেক্স হয়ে যায়, আমি একবারে 3 নাম্বার অপশনে যাই, যে 3 দিয়ে গুণ করলে কত হয়। দেখো 8,500 আছে, 8,000ও যদি আমি ধরি, 8,000-কে 3 দিয়ে গুণ করলে 3 8 24,000 টাকা হয়ে যায়, তাহলে এটা এর থেকে বড় হয়ে গেল। তাহলে উত্তরটা 2 আর 3-এর মাঝখানে হবে, 2 আর 3-এর মাঝখানে শুধু 2 নাম্বার অপশন আছে 2.5 বছর, তাহলে 2.5 বছর আমার অ্যান্সার হবে। কি করে 2.5 দিয়ে করবো? 2.5 দিয়ে গুণ করি, 2.5 মানে 5/2, 2 দিয়ে করলে 4 দুগুণে আর 2, 4,250, তাহলে 5 0 0, 5 5 25, 2 5 2 10 11 12, 1 4 5 20 21, এই দেখো 21,250 টাকা। তাহলে 2.5 বছরে 85,000 টাকা সুদে আসলে 1,06,250 টাকা হবে। ক্লিয়ার? আশা করি পুরো ক্লিয়ার আছে। যারা যারা ক্লাসটা করলে অবশ্যই ক্লাসটাকে একটুখানি লাইক করে দিও। চ্যানেলে যদি কেউ প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ক্লাসটা কেমন লাগলো এটা অবশ্যই তোমরা ফিডব্যাক হিসাবে জানিও। আর আগামী দিনে কিসের ক্লাস চাও তোমরা সেটা অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিও। আর কটা কোশ্চেন আজকে ঠিক করলে সেটাও তোমরা একটু কমেন্টে জানিও, যে 10টার মধ্যে কটা তোমরা নিজে থেকে পারলে। ওকে, তাহলেই তোমরা নিজেদের প্রোগ্রেসটা বুঝতে পারবা। ঠিক আছে, রেগুলার যদি ক্লাস করে তুমি দেখো, প্রথমে 7টা হচ্ছে, পরে 8টা হচ্ছে, পরে 9টা হচ্ছে, পরে 10টা হচ্ছে, তখনই তোমরা প্রোগ্রেস বুঝতে পারবা। ওকে, তো এইটুকুনি থাকলাম, আর ক্লাসটা বন্ধুদের সাথে অবশ্যই একটুখানি শেয়ার করে দিও। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং, কিপ লার্নিং, বাই।